ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এরই মধ্যে গতরাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সেখানে আগামী সোমবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিতে পারেন তারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই তাদের। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে দেশটির পতাকাবাহী জাহাজের গতিরোধ ও সেটি জব্দ করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার জাহাজটি যখন ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল তখন সেটিকে বাধা দেয়া হয়। একই দিন ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, তেহরানের সামনে এখনও ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো চুক্তিতে আসার সুযোগ রয়েছে। এ সময় মার্কিন জেনারেল ড্যান কেইন বলেন, শুক্রবার সকাল পর্যন্ত 34টি জাহাজকে ফিরিয়ে দেয়া হয়েছে। প্রশান্ত ও ভারত মহাসাগরেও ইরানি জাহাজগুলোকে বাধা দেয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধিরাও ইসলামাবাদের পথে রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদের পথে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই। তেহরানের দাবি দেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে তুলে ধরবেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে সরকারি সফর বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। সাইপ্রাসে মিশর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। সৃষ্টি ঘটক, ৭১। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধু প্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই সুবিধা প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জালালি আরও বলেন, ভবিষ্যতে এই নীতির কি পরিবর্তন হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যতিক্রমী সুবিধা কার্যকর রাখতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেও নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। তবে নতুন এক ডেডলাইনের মুখে পড়েছেন ট্রাম্প। মার্কিন ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুসারে মে মাসের 1 তারিখের পর ইরানে যুদ্ধ চালাতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। তাই প্রশ্ন উঠছে, কংগ্রেসের অনুমতি ছাড়া কি তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি সময়ের সাথে সাথে বদলেছে, কখনো অধিক কঠোর বা কখনো কিছুটা নমনীয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহের নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। কিছুটা নমনীয় সুরে তেহরানের প্রস্তাবের অপেক্ষায় থাকার কথাও জানান। তবে এবার আলোচনার নতুন কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি। অন্যদিকে মার্কিন ওয়ার পাওয়ার অ্যাক্ট ট্রাম্পকে আটকে দিয়েছে সময়ের সীমায়। আইনটিতে স্পষ্ট এই আইন ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। 60 দিনের এই সময়সীমা শেষ হতে যাচ্ছে 1 মে। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে প্রয়োজন হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অনুমোদন। তবে এখন পর্যন্ত এমন কোনো যৌথ প্রস্তাব পাশ হয়নি দেশটিতে। এরই মধ্যে যুদ্ধ চালানো নিয়ে সিনেটরদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহে $1 বিলিয়ন খরচ হওয়া এই যুদ্ধ নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। খোদ রিপাবলিকান সিনেটর জন কার্টিস জানান, 60 দিন পর কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ চালানো কোনোভাবেই যাবে না। এদিকে যুদ্ধবিরতিতেও থামেনি মধ্যপ্রাচ্যের অস্থিরতা। আরব সাগরে ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও আটকে দিয়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ।
সব মিলিয়ে ট্রাম্পের জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে ক্রমশ কঠিন হয়ে উঠেছে। যদিও বিশ্লেষকরা বলছেন নিজেকে বিজয়ী প্রমাণ করতে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এতে বিকল্প পথও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। কংগ্রেসের অনুমতি ছাড়া অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স অ্যাক্ট কাজে লাগিয়ে অতীতে অনেক প্রেসিডেন্ট সামরিক অভিযান চালিয়েছেন। তাই এখন বড় প্রশ্ন, মে মাসের 1 তারিখের পর ট্রাম্প কি কংগ্রেসের অনুমতি নেবেন নাকি অন্য কোনো আইনি পথ খুঁজে যুদ্ধ চালিয়ে যাবেন? আরাফাত ইসলাম, 71। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখ ও ঠোঁট দগ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তার প্লাস্টিক সার্জারি করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। মার্কিন ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মোস্তফার একটি পা উড়ে গেছে, একটি বাহু গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে। কথা বলতে কষ্ট হচ্ছে তার। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার জন্য মোস্তফা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র নিয়ে দ্বন্দ্বের জেরে গত 28 ফেব্রুয়ারি দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোস্তফা খামেনির স্ত্রী ও সন্তান। মোস্তফা নিজেও হন গুরুতর আহত। হজ মৌসুমকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এবারের আয়োজনে প্রায় 30,000 ইরানি হাজিকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানি হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে ইরানের হজ সংক্রান্ত প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছে। প্রথম দফায় 25 এপ্রিল হাজিরা মদিনায় পৌঁছাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর তারা মক্কায় গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, মসজিদ আল হারামের অতিথিদের সর্বোচ্চ আতিথেয়তায় বরণ করে নিতে প্রস্তুত দেশটি। তথ্য অনুযায়ী ইরানি হাজিরা 1 মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন, যার মধ্যে কয়েকদিন থাকবেন মদিনায়। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই খবর জানান। জাহিদ জানান, বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহাংশের সঙ্গে নাহিদার ডিএনএর মিল খুঁজে পেয়েছে পুলিশ। এরপর পুলিশ নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে পুরো মরদেহ উদ্ধার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্লোরিডা ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হিশাম সালে আবু ঘরবে নামে এক সন্দেহজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। প্রথমবারের মতো নবজাতক ও শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ম্যালেরিয়ার চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আর্টেমেথার লুমেফ্রান্টিন নামে এই নতুন ফর্মুলেশনটি মশাবাহিত ম্যালেরিয়ায় আক্রান্ত সবচেয়ে কম বয়সী শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে স্বীকৃত পেয়েছে। সংস্থাটি জানায়, এই ওষুধ আন্তর্জাতিক মানের গুণগত মান, সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করেছে। এতদিন বড়দের ওষুধ দিয়েই শিশুদের চিকিৎসা করতে গিয়ে ডোজের ভুল ও পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি ছিল। WHO প্রধান বলেন, নতুন ওষুধ, টিকা ও পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া এখন নির্মূল করার সম্ভাবনা। তবে এজন্য দরকার টেকসই রাজনৈতিক ও আর্থিক প্রতিশ্রুতি। সংস্থাটির তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে প্রায় 28 কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং মারা যান 6 লাখের বেশি মানুষ, যার বেশিরভাগই আফ্রিকার শিশু। বিশ্বে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা মোট আক্রান্ত জনগোষ্ঠীর প্রায় 1/4। এই সংকটের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গাজা উপত্যকা এবং সুদানে, যেখানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে কোটি কোটি শিশু ও নারী অপুষ্টির ঝুঁকিতেও রয়েছে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে খাদ্য সংকট। 2025 সালে গাজা ও সুদানের কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে এক ভয়াবহ অভিজ্ঞতা।
গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026 অনুযায়ী গত বছর 47টি দেশ ও অঞ্চলের প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে ছিল, যা মোট জনসংখ্যার প্রায় 23%। তবে 2026 সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গাজায়, যেখানে প্রায় 32% মানুষ চরম খাদ্য সংকটে। সুদানেও লক্ষাধিক মানুষ একই পরিস্থিতিতে। তবে এই দুর্ভিক্ষের জন্য সংঘাত ও সহিংসতাকে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ইতিমধ্যেই 147 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে। এতে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় 35 মিলিয়নের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে প্রায় 10 মিলিয়ন গুরুতর অবস্থায় রয়েছে। এমন অবস্থায় এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে 2026 সালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে খাদ্য সংকটে থাকা দেশগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নাহিদা রিন্থি, 71। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরো কিছু খবর। 71-এর সাথেই থাকুন।